শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের প্রিয় সোহেল স্যার তোমাদের সাথে আছি। আজকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এটি আমার চতুর্থ ক্লাস তোমাদের সাথে। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গতদিন একটি অঙ্কের সমাধান আমি তোমাদের করিয়েছিলাম। আজকে একটি নতুন অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখাবো। তোমরা মনোযোগের সাথে দেখবে। আর অবশ্যই অঙ্ক ক্লাস অঙ্ক সমাধানের পূর্বেই তোমরা অঙ্কটি খাতায় তুলে নিবে এবং আমার সাথে সাথে অঙ্কটির সমাধান তোমরা করবে। এরপরে কোনো প্রশ্ন হলে বা সমস্যা হলে সেখানে তো আমি তার সমাধান তোমাদের দেবই। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই, আমরা অঙ্কটি দেখি এবং অঙ্কটি আমি পড়ছি। পড়ার সময়ও অনেক প্রবলেমের সমস্যার সমাধান আমি করে দেব। এরপরেও কোনো সমস্যা হলে সেটা পরে দেখা যাবে। তো শিক্ষার্থীরা তাহলে দেখি, আসো আমরা অঙ্কটি একটু পড়ে দেখি কি আছে অঙ্কটির মধ্যে। দেখো, এখানে 2019 সালে 31 ডিসেম্বর তারিখে নয়াগোলা যুব সংঘ এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ। নয়াগোলা যুব সংঘ প্রাপ্তি ও প্রদান হিসাব 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এদিকে প্রাপ্তি আছে, এদিকে প্রদান আছে। তোমরা জানো এটি প্রাপ্তি ও প্রদান হিসাব। এখানে উদ্বৃত্ত 24,000 টাকা চাঁদা আছে। দেখো 2018 সালে, 19 সালে, 2020 সালে। তার মানে তোমরা এটি জানো, সেটি 2018 সালের চাঁদা বলতে বোঝায় যেটা আমরা, সেটি হচ্ছে বিগত বছরের অনাদায়ী চাঁদা এই বছরে পাওয়া গিয়েছে। 2019 সালের চাঁদা 32,500 টাকা, অর্থাৎ এটি চলতি সালের চাঁদা বাবদ পাওয়া গিয়েছে। 2020 সালের 3,000 টাকা, অর্থাৎ হচ্ছে এটি আগামী বছরের জন্য অগ্রিম চাঁদা এটি পাওয়া গিয়েছে। ম্যাগাজিন বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, টিকিট বিক্রয়, অনুদান, বহির্কৃত ধন দৌলত। যেমনটি তোমরা জানো যে প্রাপ্তির দিকে চলতি সালের মুনাফা জাতীয়, বিগত সালের মুনাফা জাতীয় বা অগ্রিম আগামী বছরের মুনাফা জাতীয় প্রাপ্তি থাকে, আবার মূলধন জাতীয় প্রাপ্তি থাকে, আবার প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ প্রারম্ভিক নগদ তহবিল থাকে। ঠিক এখানে অনেকগুলো তথ্য আছে, তোমরা অলরেডি এই সকল তথ্য সম্পর্কে তোমরা অবগত। এরপরে প্রদানের দিকে যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বেতন, ভাড়া, প্রাঙ্গণ উন্নয়ন, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র। খেয়াল করে, এটা আসবাবপত্র 1/7/19, অর্থাৎ এই তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। প্রদানের দিকে যদি কখনো আসবাবপত্র থাকে শিক্ষার্থী বন্ধুরা বা কোনো সম্পদ থাকে, তাহলে আমরা সেটি বুঝবো যে এই বছরে, সংশ্লিষ্ট বছরে এটি ক্রয় করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসবাবপত্র আছে 1/7/19, তাহলে এই তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তারিখ দেয়া থাকলে এর অর্থ হচ্ছে যখন আমরা অবচয় ধরবো তখন এই তারিখ বিবেচনায় নেব। এরপরে দেখি শিক্ষার্থী বন্ধুরা, আপ্যায়ন খরচ, ছাপা খরচ, ত্রাণ বিতরণ, উদ্বৃত্ত 31/12/2019 45,700 টাকা। এটি সমাপনী নগদ তহবিল, যেটি প্রদানের দিকে সবসময় থাকে। এখানে একটি বিষয়, নতুন বিষয় আজকে এসেছে শিক্ষার্থী বন্ধুরা, সেটি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে ত্রাণ বিতরণ। আমরা অঙ্ক পড়ে শেষ করি, তারপরে এই বিষয়টি নিয়ে আমরা আবার কথা বলবো। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে প্রাপ্তি ও প্রদান হিসেবে ঠিক নিচেই, ইমিডিয়েট নিচে প্রতিষ্ঠানের কিছু স্থায়ী প্রারম্ভিক সম্পত্তি এবং দায় দেয়া থাকতে পারে। দেখো 1 জানুয়ারি 2019 তারিখে উদ্বৃত্ত ছিল, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ অথবা দায়। সেটা কি? খেলা সামগ্রী 13,000 টাকা, ভ্যান গাড়ি 25,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া বেতন 1 জানুয়ারি তারিখে ছিল, তার মানে এটি হচ্ছে 2018 সালের মূলত সমাপনী বকেয়া বেতন, যেটি আমাদের 2019 সালের প্রারম্ভিক দায়। প্রারম্ভিক মূলধন নির্ণয় শুধু দায়ের দিকে যাবে। আরো একটি বিষয় তোমরা মনে রাখবে, যদি কখনো এই 1 জানুয়ারি তারিখে এরকম বকেয়া বেতন দেয়া থাকে বা বকেয়া কোনো খরচ দেয়া থাকে, তাহলে আমরা মনে রাখবো এই বকেয়া বেতন 5,000 টাকা এই বেতনের মধ্যে আছে। অর্থাৎ এই বেতন, এখানে বেতন আছে 15,000 টাকা, এই 15,000 টাকার ভেতরে এই 5,000 টাকা বেতন অন্তর্ভুক্ত আছে, যেটি ওই 15,000 টাকা থেকে যখন আমরা আয় ব্যয় হিসাব করব, তখন বেতন থেকে এই 15,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দেব। আবার দেখো, অগ্রিম ভাড়া 1,000 টাকা, এটি বিগত বছরের অগ্রিম ভাড়া, এটি প্রারম্ভিক সম্পদ। এটি আরো একটি কাজ আছে, সেটি হচ্ছে এই যে এখানে দেখো ভাড়া 9,000 টাকা আছে প্রদানের দিকে। এই অগ্রিম ভাড়া, অর্থাৎ এটা হচ্ছে মূলত ভাড়াটা হচ্ছে, খরচটা হচ্ছে 2019 সালে, কিন্তু পরিশোধ করা হয়েছিল 2018 সালে। তো 2018 সালে পরিশোধ করা হয়ে থাকলেও খরচটা যেহেতু 2019 সালে, তাই অগ্রিম ভাড়া 1,000 টাকা এই ভাড়ার সাথে আয় ব্যয় হিসাবে যোগ হবে। এরপরে দেখি শিক্ষার্থী বন্ধুরা, এটি প্রারম্ভিক, কিন্তু এটি কিন্তু প্রারম্ভিক সম্পদ। অন্যান্য তথ্যাবলী দেখি, ক্লাবের মোট সদস্য সংখ্যা 40 জন, বার্ষিক চাঁদার হার 1,000 টাকা। এটি খেয়াল রাখবো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 1,000 টাকা করে, এবং ক্লাবের মোট সদস্য কিন্তু 40 জন। তাহলে মোট চলতি সালে অর্থাৎ 2019 সালে চাঁদা পাওয়া যাওয়ার কথা হচ্ছে 40,000 টাকা।
তোমরা যদি দেখো প্রাপ্তির দিকে 2019 সালে চাঁদা পাওয়া গেছে 32,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা কিন্তু 2019 সালে চাঁদা বাবদ অনাদায়ী রয়েছে। 2, অনুদানের অর্ধাংশ দিয়ে বন্যা দুর্গতদের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করতে হবে এবং অবশিষ্টাংশ মুনাফা স্বরূপ গণ্য করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অনুদান হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, যা আর্থিক অবস্থা বিবরণীতে মূলধনের সাথে যোগ হয় বা মূলধনের দিকে যায়। এখন এখানে বলে দিয়েছে অনুদানের অর্ধাংশ দিয়ে একটি বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল গঠন করতে হবে। ত্রাণ তহবিলও কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে মূলধনের দিকে যায় এবং যদি যায় এবং অর্ধাংশ দিয়ে মুনাফা স্বরূপ গণ্য করতে হবে, অর্থাৎ অর্ধাংশ চলতি সালের মুনাফা হিসেবে নিতে হবে এবং আয় ব্যয় হিসেবে আয়ের দিকে দেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় তোমাদের আমি আগেই বলি, সেটি হচ্ছে দেখো বন্যা দুর্গতদের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করতে হবে এবং এইদিকে দেখো একটা ত্রাণ বিতরণ রয়েছে 10,200 টাকা, ত্রাণ বিতরণ 10,200 টাকা। মূলত এই এরকম ত্রাণ বিতরণ গুলা বা যে দেখা যাচ্ছে বৃত্তি তহবিল হতে দান বা ত্রাণ তহবিল হতে দান, এরকম ত্রাণ বিতরণ থাকলে সংশ্লিষ্ট তহবিল থেকে বাদ যায় আর্থিক অবস্থার বিবরণীতে। কিন্তু এখানে একটি বিষয় দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে অনুদান 18,000, অনুদান আছে 18,000, এর অর্ধেক অর্থাৎ 9,000 টাকা হবে ত্রাণ তহবিল, কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে 10,200 টাকা। তো এরকম ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে তহবিলের চাইতে বিতরণে বেশি, শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে সমাধানটি দুই ভাবে করা যেতে পারে। সেটি হচ্ছে কি, এই 10,200 টাকা ভেতরে 1,200 টাকা চলতি সালের খরচ দেখানো যেতে পারে আর 9,000 টাকা তহবিল থেকে বাদ যাবে। যেমন এখানে 9,000 টাকা রয়েছে, অর্ধাংশ যেহেতু 9,000 টাকা, তাহলে 9,000 টাকা তহবিল থেকে বাদ আর 1,200 টাকা বাদ গেল চলতি সালের আয় থেকে, ব্যয় হিসেবে। এটি একটি সমাধান। আরেকটি সমাধান কি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তহবিল তৈরি করা হচ্ছে এই বছর, অর্থাৎ ভবিষ্যতে এখান থেকে ত্রাণ তহবিল দেওয়া হবে, আর যেহেতু এই বছরে বিতরণ অলরেডি করা হয়ে গেছে 10,200 টাকা, সুতরাং এটিকে সরাসরি চলতি সালের ব্যয় হিসেবে দেখানো যাবে পুরো টাকাটাকে। এখন এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়ে শিক্ষার্থীদের হাতে অনেক কিছু রয়েছে, অর্থাৎ এই শিক্ষার্থীরা চাইলে অঙ্কের সমাধান তাদের কিছুটা ভিন্নতর করতে পারে, সেক্ষেত্রে তারা নোট প্রদান করবে বা টিকা প্রদান করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটি দুই ভাবে সমাধান করতে পারা যাবে। সেটি কি আমি কিভাবে বললাম, তাহলে একবার কি বললাম, অনুদানের অর্ধেক অর্থাৎ 9,000 টাকা ত্রাণ তহবিল হবে, তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে 10,200 টাকা বাদ যাবে না, সেখান থেকে 9,000 টাকা বাদ দিতে পারো তোমরা, তাহলে থাকবে আরো 1,200 টাকা, এটি চলতি সালের ব্যয়। অথবা ত্রাণ তহবিল 9,000 টাকা তোমরা রেখে দিবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর এই ত্রাণ বিতরণ 10,200 টাকাকে চলতি সালের খরচ দেখাতে পারবে। 3, আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে। আসবাবপত্র এখানে দেখো দুইটি আসবাবপত্র রয়েছে, একটা প্রারম্ভিক 25,000 টাকা ছিল, আবার এদিকে দেখো আসবাবপত্র ক্রয় আছে প্রদানের দিকে 15,000 টাকা। তাহলে আমরা অবচয় ধরার সময় আমরা জানি স্থায়ী সম্পদ প্রারম্ভিক যেটা থাকে তার উপরে 1 বছরের অবচয় ধরতে হয় এবং নতুন যেটা ক্রয় করা হয় তার উপরে ক্রয়ের তারিখ অনুসারে অবচয় ধরতে হবে। তো তাহলে দেখি আমাদের করণীয় অংশ আছে কি, 2019 সালের 1 জানুয়ারি তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হয়েছে বা প্রারম্ভিক মূলধন তহবিল যেটা আমরা বলে থাকি। আয় ব্যয় হিসাব প্রস্তুত করো, গয়ে আছে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ক্লাবের মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে এই হচ্ছে একটি অঙ্ক, পূর্ণাঙ্গ অঙ্ক। এটি একটি বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্ক বোর্ডে এসে থাকে বা আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে অঙ্কটির সমাধান তোমাদের এখন করে দেখাবো। আমি আশা করছি তোমরা অঙ্কটি অবশ্যই অলরেডি খাতায় তুলে নিয়েছো। তার যে সকল জায়গায় তোমরা বুঝবে না অবশ্যই আমাকে ইনবক্সে প্রশ্ন করবে। তো দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি তাহলে করাই তোমাদের। প্রথমেই মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো। সেটি হচ্ছে এখানে দুটো দিক থাকে, একদিকে আমরা মূলত প্রারম্ভিক সম্পদগুলো লিখি আর একদিকে প্রারম্ভিক দায়গুলো লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, অলরেডি শিখে গেছো ছক কেমন করে টানতে হয়। উপরে আমরা লিখতে পারি যে মূলধন তহবিল নির্ণয় অথবা প্রারম্ভিক মূলধন নির্ণয় অথবা প্রারম্ভিক মূলধন নির্ণয়। এদিকে আমরা মূলত সম্পদ লিখি, এদিকে লিখি হচ্ছে আমরা টাকা আর দায়।
তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা জানো যে সম্পদের দিক আমি তোমাদের করার শিখিয়েছিলাম যে সম্পদের দিক আগে করবে। তাহলে প্রথমে এখানে থাকে সম্পদের দিকে প্রথমেই থাকে যেটি, সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিক থেকে প্রারম্ভিক নগদ তহবিল অর্থাৎ উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল তোমরা লিখতে পারো এখানে নগদ তহবিল, যেটি এখানে উদ্বৃত্ত নামে রয়েছে। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল রয়েছে 24,000 টাকা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসেবে ঠিক ইমিডিয়েট নিচে যে সকল সম্পত্তি এবং দায় থাকে সেগুলো তোমরা প্রথমে লিখে নিবা। তাহলে প্রথমে সেখানে আমরা যদি দেখি তাহলে রয়েছে খেলার সামগ্রী, যেটি সম্পদ। খেলার সামগ্রী রয়েছে 13,000 টাকা। তারপরে আছে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি রয়েছে হচ্ছে 25,000 টাকা। তারপরে রয়েছে আসবাবপত্র, আসবাবপত্র রয়েছে হচ্ছে 25,000 টাকা। এরপরে আছে দেখো বকেয়া বেতন, তোমাদের একটু আগে বললাম এটি বিগত সালের বকেয়া বেতন, এটি দায়। তাহলে এখানে লিখবা হচ্ছে 2018 সালের বকেয়া বেতন বা সরাসরি বকেয়া বেতনও লিখতে পারো 5,000 টাকা। এরপরে অগ্রিম ভাড়া আছে 1,000 টাকা। আমি বললাম তোমাদের এটি এই বছরের ভাড়া যা বিগত বছরে পরিশোধ করা হয়েছিল, এটি অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া প্রারম্ভিক সম্পদ, তাহলে এখানে লিখবা বিগত অগ্রিম ভাড়া সরাসরি লিখতে পারো। অগ্রিম ভাড়া আছে 1,000 টাকা। এরপরে বলেছিলাম প্রাপ্তির দিকে যদি কোন বিগত বছরের আয় প্রাপ্তি হয়ে থাকে অর্থাৎ যেটি বিগত সালে অনাদায়ী ছিল এবছরে পাওয়া গেছে, এটিও কিন্তু প্রারম্ভিক সম্পদ। তাহলে এরকম দেখি আমরা যদি দেখি তাহলে দেখবো চাঁদা আছে 2018 সালের 4,500 টাকা। এটি হচ্ছে 2018 সালের অনাদায়ী চাঁদা। অনাদায়ী চাঁদা রয়েছে হচ্ছে 4,500 টাকা। এরপরে বিগত বছরের কোন খরচ যদি আমরা এই বছরে পরিশোধ করে দিয়ে থাকি, যেটি প্রদানের দিকে থাকে, সেরকম কিছু যদি সমন্বয় থাকে সেটিও কিন্তু সেক্ষেত্রে দায়ের দিকে আসবে। এখানে এমন কোন খরচ ছিল না যেটা বিগত সালের বা প্রদানের দিকে আছে, এমন কোন খরচ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। এখন যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যোগ করলে এদিকে পাই হচ্ছে 92,500। এটা এখানে আমরা লিখি 92,500। এবার যদি আমরা এখান থেকে বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে 87,500 টাকা। এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই নির্ণয় করে ফেললাম মূলধন বা প্রারম্ভিক মূলধন বা মূলধন তহবিল। এবার খ অংশে ছিল শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখেছো খ অংশে ছিল হচ্ছে আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা আয় ব্যয় হিসাবটা প্রস্তুত করে তোমাদের এখন দেখাবো। তোমরা জানো আয় ব্যয় হিসাবের ছকটি ঠিক এরকমই, অর্থাৎ যেখানে দুটি দিক থাকে। তোমাদের আমি বলেছিলাম এটি বিবরণী ছকেও করা যাবে। সেক্ষেত্রে প্রথমে আয় লিখে পরে ব্যয়গুলো বিয়োগ করলেও হবে। উপরে আমরা লিখবো প্রতিষ্ঠানের নাম নয়াগোলা যুব সংঘ, নয়াগোলা যুব সংঘ। এর আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এরপরে এইদিকে তোমরা জানো ডেবিট, এখানে থাকে হচ্ছে প্রদান খরচ সমূহ, এখানে থাকে টাকা, এখানে থাকে হচ্ছে আয় সমূহ, এখানে টাকা, এদিকে থাকে হচ্ছে ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম তোমাদের যে তোমরা প্রথমে আয়ের দিক করবে, সবসময় চেষ্টা করবে আয়ের দিক করার। ধারাবাহিক ভাবে কোনো কিছু আমরা যদি শিখি তাহলে সেটি সহজেই উপস্থাপন সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আয়ের দিকে প্রথমেই দেখি আমরা মুনাফা জাতীয় আয় গুলো যেহেতু এখানে আসে, প্রথমেই আছে দেখো চাঁদা। তো চাঁদা 2000 এখানে 18, 19, 20 3 বছরের চাঁদা আছে। তোমরা জানো এখানে শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয়গুলো আসে। তাহলে চাঁদা 2019 সালের চাঁদা 32,500 টাকা।
কিন্তু সমন্বয়ে বলা আছে 1 নম্বর সমন্বয়ে তোমরা দেখেছো ক্লাবের মোট সদস্য সংখ্যা 40 জন, বার্ষিক চাঁদার হার 1000 টাকা, অর্থাৎ প্রত্যেক যদি সারা বছরে চাঁদা পাওয়া যায় তাহলে চাঁদার পরিমাণ হবে 40,000 টাকা। কিন্তু এখানে পেয়েছি আমরা 32,500 টাকা। এর অর্থ হচ্ছে 7,500 টাকা অনাদায়ী রয়েছে, যোগ অনাদায়ী চাঁদা, অনাদায়ী 7,500 টাকা, তার এই হলো 40,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে দেখো ম্যাগাজিন বিক্রয়, এটিও মুনাফা জাতীয়, ম্যাগাজিন বিক্রয় এটিও মুনাফা জাতীয় আয় 12,000 টাকা। এরপরে দেখো পুরাতন খবরের কাগজ বিক্রয় রয়েছে, পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয় আছে 2400 টাকা। এরপর আছে দেখো টিকিট বিক্রয়, টিকিট বিক্রয় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, টিকিট বিক্রয় আছে 4000 টাকা। এরপরে রয়েছে অনুদান, তোমরা জানো অনুদানের অর্ধেক মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে, রয়েছে 9000 টাকা। উইলকৃত ধন দৌলত আছে, এটি মূলধন জাতীয় প্রাপ্তি, এটি আর্থিক অবস্থার বিবরণীর মূলধনের দিকে যাবে। এরপরে এখানে একটি মাত্র অতিরিক্ত আয় আসে তোমরা জানো, সেটি হচ্ছে বিনিয়োগের সুদ। আমি বারবার বলেছি যে আয়ের দিকে যে সকল আয় আসে সব আয়গুলোই কিন্তু প্রাপ্তির দিকে থাকে, এক্সেপ্ট বিনিয়োগের সুদ। সেক্ষেত্রে বিনিয়োগের সুদ নাও থাকতে পারে, বিনিয়োগের সুদ শুধুমাত্র সমন্বয় থেকে এখানে আসতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই অঙ্কে বিনিয়োগ থাকতে হবে, এই অঙ্কে বিনিয়োগ নেই, তার মানে বিনিয়োগের সুদ এখানে আসবে না। এবার তাহলে আসলে আমরা প্রদানের দিকে, প্রদানের দিকে প্রথমেই তোমরা দেখবে বেতন আছে, বেতন আছে 15,000 টাকা, যার মধ্যে বিগত বছরের বেতন রয়েছে 5,000 টাকা। তোমরা দেখেছো শুরুতেই ছিল বকেয়া বেতন নামে, তাহলে বাদ 2018 সালের বেতন, 2018 সালের বেতন ছিল হচ্ছে 5,000 টাকা, সেটা বিয়োগ দিলে থাকলে হচ্ছে 10,000 টাকা। এরপরে রয়েছে ভাড়া, ভাড়া রয়েছে হচ্ছে 9,000 টাকা। তোমরা দেখেছো 2019 সালের ভাড়া 2018 সালে পরিশোধ করা হয়েছিল 1,000 টাকা, যোগ বিগত সালের অগ্রিম, বিগত বছরের অগ্রিম, বিগত বছরের অগ্রিম হচ্ছে 1,000 টাকা, সেটা হচ্ছে তাহলে 10,000 টাকা। এরপরে তোমরা দেখেছো প্রাঙ্গণ উন্নয়ন রয়েছে, যেটি মূলধন জাতীয় প্রদান, এটি সম্পদ। বৈদ্যুতিক সংস্থাপন, যেটিও মূলধন জাতীয় প্রদান সম্পদ। আসবাবপত্র ক্রয়, এটিও মূলধন জাতীয় প্রদান সম্পদ। আপ্যায়ন খরচ, এটি মুনাফা জাতীয় খরচ, আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ রয়েছে 5,000 টাকা। এরপরে আছে দেখো ছাপা খরচ, ছাপা খরচ আছে, এটিও মুনাফা জাতীয় খরচ 7,500 টাকা। এরপরে রয়েছে ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণ নিয়ে প্রথমেই বলে দিলাম এটি দুই ভাবে সমাধান করা যাবে, সেটি কি, একটি হচ্ছে এটিকে পুরোপুরি চলতি সালের মুনাফা জাতীয় খরচ হিসেবে বিবেচনা করা যাবে, অথবা যেহেতু ত্রাণ তহবিলটা খুব এই যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে, ত্রাণ তহবিলটা হচ্ছে এর চেয়ে ছোট, অর্থাৎ ত্রাণ তহবিল হয়ে যাচ্ছে 9,000 টাকা। 9,000 তহবিল থেকে তো আর 10,200 টাকা বিতরণ করা সম্ভব নয়, সে কারণে করা যেতে পারে কি, এক, এটিকে পুরো টাকাটাকে চলতি সালের ব্যয় হিসেবে দেখানো যেতে পারে, অথবা কি বললাম, ত্রাণ তহবিল থেকে 9,000 টাকা, ত্রাণ তহবিল থেকে 9,000 টাকা বিতরণ বিয়োগ করে বাকি 1,200 টাকা এখানে খরচ হিসেবে দেখানো যেতে পারে। দুই ভাবে সমাধান করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনোটি করতে পারো। এরপরে আসি, একটি মাত্র খরচ এখানে নতুন অন্তর্ভুক্ত হয় শিক্ষার্থী বন্ধুরা, যেটি প্রদানের দিকে থাকে না, সেটি কি তোমাদের অবশ্যই মনে আছে, আমি বারবার বলেছি, সেটি হচ্ছে অবচয় ও ঋণের সুদ, অবচয় ও ঋণের সুদ। সেক্ষেত্রে ঋণের সুদ হতে এখানে যখন কখন আসবে, যখন অঙ্কে ঋণ থাকবে, যদি ঋণ না থাকে তাহলে ঋণের সুদ আসবে না। আর অবচয় কখন আসবে, যখন সমন্বয় অবচয় ধরতে বলবে তখন আসবে। যেমন এখানে বলা আছে, দেখো 3 নম্বর সমন্বয়ে তোমরা দেখেছো আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় তোমরা দেখেছো, আমি বারবার বলেছি তোমাদের, অবচয় ধরার ক্ষেত্রে সম্পত্তির ব্যবহার একটি ফ্যাক্টর, অর্থাৎ যে সম্পত্তির আপনি অবচয় ধরছি, অবচয় ধরার সময়, অর্থাৎ অবচয় আমরা কোন তারিখে ধরছি, 31 ডিসেম্বর 2019। 31 ডিসেম্বর 2019 এর আগে, অর্থাৎ এই বছরে, সংশ্লিষ্ট বছরে একটা সম্পদ কয় মাস ব্যবহার হয়েছে তার উপর নির্ভর করবে এর অবচয়ের পরিমাণ।
তো শিক্ষার্থী বন্ধুরা এই কারণে প্রারম্ভিক যে সম্পদ থাকে সেটার উপর সবসময় 1 বছর অবচয় আমরা ধরি। অর্থাৎ প্রারম্ভিক আসবাবপত্র রয়েছে এখানে দেখো 25,000 টাকা, তাহলে 25,000 টাকার উপরে 10% যোগ নতুন যদি কখনো কেনে সেটা কোথায় থাকবে, অবশ্যই প্রদানের দিকে থাকবে এবং তারিখ অবশ্যই দেয়া থাকবে। সেক্ষেত্রে দেখো তারিখ দেয়া আছে 15,000 টাকার আসবাবপত্র কেনা হয়েছে, তার উপরে 10% কেনা হয়েছে জুলাই মাসের 1 তারিখ, তাহলে 6 মাসের অবচয় আমরা ধরবো। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এখানে 6 মাসের অবচয় ধরি তাহলে 6 মাসের অবচয় হয়ে যাবে 3,250 টাকা, 3,250 টাকা, 2500 টাকা আর এখানে 750 টাকা, তাহলে হচ্ছে 3,250। এই হয়ে গেল তাহলে খরচের দিক। তাহলে আমি আবার বলছি, আয়ের দিকে কোন তথ্যগুলো আসে, যেগুলো প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিকে থাকে, মুনাফা জাতীয় চলতি সালে। একমাত্র নতুন আয় এখানে আসতে পারে যেটি প্রাপ্তির দিকে নাও থাকতে পারে, সেটি কি বিনিয়োগের সুদ। সেক্ষেত্রে অঙ্কে বিনিয়োগ থাকতে হবে, এই অঙ্কে বিনিয়োগ নাই, আসে নাই। আবার খরচের দিকে যে সকল কোথা থেকে দফাগুলো আসে, প্রদানের দিক থেকে আসে, চলতি সালের মুনাফা জাতীয় খরচ। একমাত্র বা দুইটি মাত্র খরচ এখানে নতুন অন্তর্ভুক্ত হতে পারে, সেটি কি আসবাবপত্র অবচয় ঋণের সুদ। ঋণের সুদ থাকবে কখন, যখন অঙ্কের ঋণ থাকবে, অঙ্কের ঋণ না থাকলে ঋণের সুদ আসবে না। অবচয় কখন আসবে, যখন অঙ্কে অবচয় ধরতে বলা থাকবে, অবচয় ধরতে বলা না থাকলে আসবে না। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ছিল আয় ব্যয় হিসাব। যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 67,400 টাকা আয়ের দিক। তোমরা জানো আয় ব্যয় যে কোনো দিক বড় হতে পারে, এখানে আয়ের দিকই বড়। তাহলে আমরা যদি বিয়োগ দেই তাহলে বিয়োগ দিলে হবে 21,450 টাকা, যেটিকে আমরা বলে থাকি ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে 21,450 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এটি তোমরা জানো, এটি আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে মূলধনের সাথে যোগ হয়, তাই এখানে অনেক সময় লেখা থাকে মূলধন হিসেবে স্থানান্তরিত হবে, এমনটি অনেক সময় লেখা প্রয়োজন একেবারে এমনটি নয়, লিখলে ভালো হয়। যে এখানে কি লিখতে পারবো আমরা, যে বন্ধনীর ভিতর লিখবো মূলধন হিসেবে স্থানান্তরিত হবে। তাহলে এই ছিল আয় ব্যয় হিসাব। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখি গ অংশে ছিল হচ্ছে 31 ডিসেম্বর তারিখে ক্লাবের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এমনটি থাকলে স্টুডেন্টরা অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষার সময় বিভ্রান্ত হয় যে এটি আসলে কি করতে বলেছে। আসলে আর্থিক অবস্থার বিবরণীর দুটো দিক থাকে, তোমরা জানো, একদিকে থাকে সম্পদ আর একদিকে থাকে দায় ও মূলধন। তো যদি কখনো এমনটি বলে যে সম্পদের বিবরণী প্রস্তুত করো, অথবা 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ নির্ণয় করো, বা শুধু সম্পদ নির্ণয় করো, তাহলে মনে রাখবে তোমরা একটা দিক, অর্থাৎ শুধুমাত্র প্রতিষ্ঠানের মোট সম্পদ অর্থাৎ সম্পদের দিকটি করলেই হবে। তো চলো দেখি শিক্ষার্থী বলো, তাহলে আমরা গ অংশটা করি, অর্থাৎ সম্পদের পরিমাণ নির্ণয় করি। তাহলে তোমরা এখানে যেটি করবে সেটি হচ্ছে প্রথমেই একটি ছক টানবে। ছকটি হবে এরকম, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এভাবে ছক টানবে। উপরে লিখবে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, নয়াগোলা যুব সংঘ। এখানে লিখবে আর্থিক অবস্থার বিবরণী আংশিক, আর্থিক অবস্থার বিবরণী আংশিক। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, আংশিক। এখানে লিখবে 31 ডিসেম্বর 2019। এখানে বিবরণ টাকা, অথবা উপরে লিখতে পারো মোট সম্পদের পরিমাণ নির্ণয়, এটা গ অংশ। তাহলে যদি আমরা এখানে সম্পদের দিক শুধু দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি বলছিলাম প্রথমে এখানে আসবে প্রদানের দিকে সবার নিচে যে উদ্বৃত্ত থাকে, অর্থাৎ সমাপনী নগদ তহবিল, সেটি সবার এখানে আগে লিখবা। তাহলে সমাপনী নগদ তহবিল, তাহলে নগদ তহবিল এটি থাকবে প্রদানের দিকে সবার নিচে। তাহলে রয়েছে হচ্ছে 45,700 টাকা, এটি বাইরে লিখে দাও, 45,700 টাকা। এরপরে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি বলেছিলাম তোমাদের বাকি সম্পদগুলো কোথায় থাকবে, একদম প্রাপ্তি ও প্রদানের হিসাবে ঠিক নিচে যে সম্পদগুলো রয়েছে সেগুলো লিখে নিবা। সেটিকে খেলার সামগ্রী রয়েছিল হচ্ছে 13,000 টাকা। এরপরে রয়েছিল ভ্যান গাড়ি রয়েছে 25,000 টাকা। তারপরে রয়েছে আসবাবপত্র। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আসবাবপত্র এখানে ছিল 25,000 টাকা। আবার নতুন ক্রয় যোগ নতুন ক্রয় ছিল 15,000 টাকা, তাহলে হচ্ছে 40,000 টাকা।
বিয়োগ ছিল অবচয়। অবচয় ছিল হচ্ছে অবচয় বিয়োগ করা হয়েছিল হচ্ছে ৩,২৫০ টাকা। ৩,২৫০ টাকা এটি ছিল অবচয়। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে ৩৬,৭৫০ টাকা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখানে আর কোন সম্পদ ওই জায়গায় অর্থাৎ প্রাপ্তীয় প্রদান হিসাবে ঠিক নিচে ছিল না। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে বিগত চলতি সালের বকেয়া আয় বা অনাদায়ী আয় কি কি আছে সেগুলো লিখে ফেলবো। তাহলে আমরা দেখেছি চলতি সালের অনাদায়ী চাঁদা ছিল, অনাদায়ী চাঁদা ছিল ৭,৫০০ টাকা। এরপরে অনেক সময় প্রদানের দিকে তোমরা জানো মূলধন জাতীয় প্রদান থাকে শিক্ষার্থী বন্ধুরা। মূলধন জাতীয় প্রদান খেয়াল করবো ভালো করে। মূলধন জাতীয় প্রদান অর্থাৎ যেগুলো সবসময় সম্পদ হয় এমন প্রদান ছিল প্রাঙ্গণ উন্নয়ন। প্রাঙ্গণ উন্নয়ন ছিল ২০,০০০ টাকা। আবার বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ছিল হচ্ছে ২,০০০ টাকা। এই হয়ে গেল সম্পদের দিক, আর তেমন কিছু আসে না। তাহলে আমরা একটু রিপিট করছি, তাহলে কোথায় কি কি তথ্য এখানে আসবে, কোথা থেকে আসছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আবার বলছি, প্রথমেই আসবে নগদ তহবিল যেটি প্রদানের দিকে সবার শেষে থাকবে। এরপরে কিছু সম্পদ যেগুলো থাকবে কোথায়, এগুলো থাকবে প্রাপ্তীয় প্রদান হিসেবে ঠিক ইমিডিয়েট নিচে। এরপরে কি আসছে, চলতি সালের অনাদায়ী আয়। মূলত এখানে আসে হচ্ছে অনাদায়ী চাঁদা এবং অনাদায়ী বিনিয়োগের সুদ, যদি চলতি সালের অনাদায়ী আয় বকেয়া থাকে, চলতি সালের প্রাপ্য থাকে। এরপরে কি আসছে শিক্ষার্থী বন্ধুরা, প্রদানের দিকে যদি কোনো মূলধন জাতীয় প্রদান থাকে সেটিও কিন্তু এই বছরেরই সম্পদ। তাহলে যদি আমরা যোগ করি শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখি আমরা ১,৫০,৯৫০, ১,৫০,৯৫০। তাহলে এই হয়ে গেল প্রতিষ্ঠানের সমাপনী সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি উপভোগ করেছো, বুঝতে সক্ষম হয়েছো। এরপরেও যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করবে, আমি তোমাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর তোমরা ভালো থাকো। আমি বেশ আরো কয়েকটি ক্লাস এই অধ্যায়ে নেব, আরো কিছু জটিল প্রশ্নের সমাধান আমি তোমাদের করে দেখাবো। খুব শীঘ্রই ১-২ দিনের ভেতরে আবার নতুন একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।